নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। ব্লগ চ্যানেলের নাম মন চায়, মন যেখানেই চায় সেখানেই যায়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চকচণ্ডীনগরের শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। এই আশ্রমটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সাথে থাকুন। আমার চোখ দিয়ে ও ক্যামেরার চোখ দিয়ে দেখবেন এই আশ্রমের স্নিগ্ধ পরিবেশটাকে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু প্রচুর ইনফরমেশান আছে এই ভিডিওতে, তাই ধৈর্য ধরে আপনারা দেখুন। আমরা এসেই গেছি আমাদের গন্তব্যে, চকচণ্ডীনগরের শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। এই আমার বাঁ দিকে পড়ছে হরিপাল থেকে আমরা 5 মিনিট এসেছি এই আশ্রমের কাছে। আশ্রমে প্রথমেই পড়বে পবিত্র বামনা মহাশ্মশান। এই বামনা মহাশ্মশানের ঠিক ডান দিকে একদম গা লাগোয়া এই শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমটি। আসুন আপনারা দেখুন, ওই যে ফলক, হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমটা হুগলির 2 নম্বর ভাবপ্রচার পরিষদের মধ্যে পড়ছে। যেহেতু আমরা আজকে 4 চাকা গাড়ি করে এসেছি, এই যে সামনে গাড়ি রাখার জায়গা আছে, অনুষ্ঠান না থাকলে সেই গাড়ি কিন্তু ভেতরেও ঢুকে যায়, আশ্রমের ভেতরেও চলে যায়। অনুষ্ঠান যদি থাকে তাহলে কিন্তু আশ্রমের ভেতরে গাড়ি নিয়ে যেতে দেয় না। চলুন এবার আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি। এই দরজাটা দিয়েই কিন্তু গাড়ি প্রবেশ করানো হয়। আসুন। এই যে আমি আশ্রমে প্রবেশ করে গেছি। আশ্রমে ঢোকার ঠিক বাঁ দিকেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরের পেছনে রয়েছে অফিস ঘর, সাধুনিবাস, অতিথিদের জন্য রেস্ট রুম, এছাড়াও রয়েছে রান্নাঘর, তারপরে দাতব্য চিকিৎসালয়। মন্দিরের ডান দিকেই পড়ছে প্রসাদ পাওয়ার পর হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, আর আশ্রমে ঢুকে সোজা গেলেই রয়েছে বাথরুমের ব্যবস্থা। এই আশ্রমটা মোটামুটি 8 বিঘে নিয়ে আছে। আর এই যে এই দিকটায় আছে, হ্যাঁ 8 বিঘেটা সবটা, 4 বিঘে। আচ্ছা, আশ্রমটা 4 বিঘের অ্যাকচুয়াল 8 বিঘের সম্পত্তি, কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে 4 বিঘে। আর এই আশ্রমটাকে চতুর্দিকে বলতে পারেন শ্মশান ঘিরে আছে। কেন, আমার ডান পাশে দেখুন একটা আমার ঠিক পেছনেই রয়েছে একটি শ্মশান। আর আমরা যখন ঢুকি আশ্রমের সেই মুখেও রয়েছে একটি শ্মশান, আপনাদের সেটাও দেখাবো পরে। আর এই যে চাষের কথা বলছিলাম, এই যে পেছনে বেগুন গাছ, গাঁদা গাছ, তারপরে আম গাছ, এইদিকে পালং শাক টাক, এইসব আশ্রমের মধ্যে চাষ করা হয়েছে আর কি। সামনেই রয়েছে একটি সুবিশাল বটগাছ, এবং এই বটগাছ ছাড়াও আশেপাশে বিভিন্ন দেবদারু গাছ, ফুলের গাছ, সমস্ত একদম পরিপাটি করে সাজানো এই আশ্রম। সবুজে সবুজে ঘেরা এই আশ্রমে এলে শত ব্যস্ততা বিলীন হয়ে যায় শান্তিতে। অনতি দূরে রয়েছে যত মত তত পথ বাণী, ঈশ্বরলাভী মানুষ্য জীবনের উদ্দেশ্য। এইটিকে বড় করে আমাদের মতো সাধারণ ভক্তের কাছে এনারা তুলে ধরেছেন, যাতে এই ভাবাদর্শেই আমরা চলতে পারি। আমার ঠিক পেছনেই রয়েছে মূল মন্দির, আর এই মূল মন্দিরের প্রাঙ্গণটা অনেকটাই বেশ বাড়ানো মন্দিরের থেকে। এই কারণেই বাড়ানো যে এই যে বলছে বছরে বিভিন্ন রকম প্রায় 12-13টার বেশি অনুষ্ঠান হয় এই মন্দিরে। সেই মন্দিরে যে অনুষ্ঠানের জন্য আলাদাভাবে কোনো স্টেজ করতে হয় না। এই জায়গাটার মধ্যেই গান বাজনা, নাচ, আবৃত্তি সমস্ত কিছু এখানেই অনুষ্ঠিত হয়। প্রদীপ ঘোষাল মহাশয়ের থেকে শুনে নেব কিছু যেগুলো বিশেষ বিশেষ কথা। আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রদীপ কুমার ঘোষাল। আচ্ছা, আপনি এই আশ্রমে কি পদে রয়েছেন? এই আশ্রমে বর্তমানে আমি এখন এই আশ্রমের সম্পাদক হিসেবে আছি। আচ্ছা, সম্পাদক। এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়। আচ্ছা। আবার অন্য কেউ সম্পাদক হবেন, অন্য কেউ। আর মহারাজা মেনলি এখন যুবকদের ওপর বিশেষ নজর দিতে বলছে। যুবক ছেলেদেরকে এসব কমিটি দিনে তাদেরকে দিয়ে কাজ করাবার জন্য মহারাজরা বলছেন। যুবক ছেলে মেয়েদের বেশি চাই। আশ্রমটা কত সালে তৈরি হয়েছে? এই আশ্রমটা হয়েছে 1993 সালে আশ্রম চালু হয়েছে, শুরু হয়েছে। তখন আমরা এই হরিপাল স্টেশন সংলগ্ন এলাকায় ঠাকুমা স্বামীজির বই টই পড়া চর্চা করতাম। এই করতে করতে আমাদের মনে হলো যে এই বামনা শ্মশান সংলগ্ন একটা এলাকা পড়ে আছে পতিত হয়ে, সেখানে একটা কুঁড়ে ঘর ছিল, ছোট্ট খোলার ঘর। সেখানে আমরা ঠাকুমা স্বামীজির বই পড়া আরম্ভ করি।
পরবর্তীকালে একজন ওঙ্কারেশ্বরে একজন মহারাজ আসেন, স্বামী জ্যোতিস্বরূপানন্দ, ঠাকুর মায়ের ভাবাদর্শের দীক্ষিত সন্ন্যাসী। তিনি বললেন এখানে শুধু বসে থাকলে হবে না, ঠাকুমা স্বামীজির বই পড়তে হবে। মায়ের ঠাকুমা স্বামীজির ছবি আনতে বললেন, আমরা আনলাম। এবং গুরু পূর্ণিমার 1994 সালে গুরু পূর্ণিমার দিন মহারাজ ঠাকুমা স্বামীজির বেলুড়মঠে ছবি আনলাম। তিনি গুরু পূর্ণিমার দিন হোমযজ্ঞ করে তিনি আশ্রমে ঠাকুমা স্বামীজিকে প্রতিষ্ঠা করে বসিয়ে দিলেন। তখন খুব ছোট মন্দির, কিছু নেই, ওই কুড়ে ঘর এইসব ছিল। তারপর আস্তে আস্তে কালের প্রবাহে অনেক দিন ধরে আশ্রম চলতে চলতে বিভিন্ন সাধু মহাপুরুষের পায়ের ধুলো পড়েছে এখানে। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মহারাজরা এসছেন, এসে আজকে একটু মন্দির হয়েছে। বাচ্চাদের পড়াশোনার একটু ব্যবস্থা হয়েছে। 68 জন বাচ্চারা ফ্রি কোচিং পায় 1 to 5 অবধি, বিকেলে তাদের পড়ানো হয়। তারপর একটু দাঁতের ডাক্তারবাবু আসেন, প্রতি মাসে 2 বার বুধবার করে আসেন। উনি গরিব মানুষদের দাঁতের চিকিৎসা করেন। সপ্তাহে 2 দিন করে হোমিওপ্যাথি চিকিৎসা হয়, সোম শুক্র। রবিবার করে ফিজিওথেরাপি হয়। এইসবভাবে আমাদের আশ্রমের নিয়মিত সেবা কার্য চলে। আর প্রতিদিন সকালবেলা ঠাকুরের পূজা পাঠ, সন্ধ্যাবেলায় খণ্ডনভবন প্রেয়ার, আরতি, পাঠ প্রতিদিন হয়, নিয়ম করে প্রতিদিন হয়। আর বছরে আমাদের প্রায় 10-12টি অনুষ্ঠান হয়। ঠাকুমা স্বামীজির জন্মতিথি পালন ছাড়াও তাদের কেন্দ্র করে বড় অনুষ্ঠান হয়। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়, গুরু পূর্ণিমা পালিত হয়, শিবরাত্রি পালন করা হয়, সারা রাত্রি 4 প্রহরব্যাপী শিবরাত্রি পালন করা হয়। তারপর জন্মাষ্টমী পালন করা হয়। দুর্গাপুজোর সময় নবমীর দিন মাকে চণ্ডীপাঠ করে মাকে ভোগ টোগ নিবেদন করা হয়। এইভাবে আমাদের আশ্রম চলছে। আগামী দিনে আরও আস্তে আস্তে বড় হবে, ঠাকুরের কাজ আরও বৃদ্ধি পাবে, সেবা কাজ আরও বড় হবে, এই আশা নিয়ে আমরা এই আশ্রম পরিচালনা করছি। আচ্ছা, এই আশ্রমে এই যে এত সাজানো হয়েছে, এই সাজানোর কারণটা আপনি একটু বলে দিন। এই সাজানোটা হয়েছে বলতে, এটা 22শে ডিসেম্বর তো মায়ের জন্মতিথি পুজো গেছে, আমাদের আশ্রমেও জন্মতিথি পূজা হয়েছে। কিন্তু মায়ের জন্মতিথিকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই একটা বড় অনুষ্ঠান করি। সেখানে প্রায় 1000-1500 লোকের সমাগম হয়। গ্রামের মানুষরা খিচুড়ি, পায়েস, ভোগ প্রসাদ আমরা সবাইকে দিই, নিবেদন করি। আর জন্মতিথির দিন আমরা সাধারণত মঠ মিশনের মহারাজ, মাতাজি, সন্ন্যাসিনীদের সাধারণত পাই না আমরা। সেই জন্য কি আমরা একটা আলাদা ডেটে একটা অনুষ্ঠান করি, যে ডেটে আমরা সাধু মহারাজদের পাই। যেমন এবারে আমাদের নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ, তাকে প্রসূন মহারাজ নামে ডাকনামে তিনি পরিচিত। তিনি এবারে আমাদের আশ্রমে আজকেই উনি উপস্থিত আসবেন আশ্রমে, শুভ পদার্পণ করবেন, প্রথম আসছেন। কালকে উনি পূজা হোম টোম ষোড়শ উপাচারে, ঠাকুমা স্বামীজির ষোড়শ উপাচারে পূজা হোম টোম কালকে হবে। উনি বেলুড় মঠের ঠাকুরের প্রধান মূল মন্দিরে দীর্ঘকাল তিনি প্রধান পূজারী ছিলেন বেলুড় মঠে, প্রসূন মহারাজ, যাকে পাওয়াই খুব আমাদের দুর্লভ ব্যাপার। কিন্তু ঠাকুরের অসীম কৃপা যে আজকে এবারে আমরা প্রসূন মহারাজের মতো মহারাজকে আমরা আশ্রমে পুজো করাতে পারবো। এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট বলতে পারি আমরা। আর বলছি, এই মানে আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন মানে কোন মহারাজ? আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল তো সেই সময় সেই জ্যোতিস্বরূপানন্দ মহারাজজি করেছিলেন। 94-এ তিনি ঠাকুর মহারাজ বসেছিলেন। আর এই মন্দির হয়েছে 2020 সালের 9ই জানুয়ারি স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জন্মতিথিতে মন্দির উদ্বোধন হয়েছিল। পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজ বেলুড় মঠের বর্তমান, তিনি স্বামী সহিতানন্দজি মহারাজ এই মন্দিরে উদ্বোধন করেছিলেন। পূজা করেছিলেন স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ, বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বর্তমানে তিনি আছেন। তিনি মন্দিরের দ্বারোদ্ঘাটনের পূজা তিনি করেছিলেন। এছাড়াও বেলুড় মঠের ট্রাস্টি বডির আরও অনেক মহারাজ উপস্থিত ছিলেন, যেমন স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ বর্তমান ভাইস প্রেসিডেন্ট বেলুড় মঠ, তিনি উপস্থিত ছিলেন। জ্ঞানলোকানন্দজি মহারাজ, পূজ্যপাল জ্ঞানলোকানন্দজি মহারাজ স্বামীজির বাড়ির সেক্রেটারি মহারাজ উপস্থিত ছিলেন। হ্যাঁ, এইসব ট্রাস্ট। তারপর স্বামী সুপর্ণানন্দজি মহারাজ গোলপার্কের সেক্রেটারি মহারাজ। এছাড়াও বিভিন্ন মঠ মিশনের অধ্যক্ষ, মানে আটপুর মঠের স্বামী বশিষ্ঠানন্দজি মহারাজেরই মেনলি অনুপ্রেরণায়, বশিষ্ঠানন্দজি মেনলি ওনার সহযোগিতায়, ওনার এতেই কিন্তু এই এত বড় অনুষ্ঠান 5 দিন ধরে আমাদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান কাজ চলেছিল। সেটা কিন্তু আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন স্বামী বশিষ্ঠানন্দজি মহারাজ। আপনাদের তো একটা ট্রাস্টি আছে, এই ট্রাস্টি বোর্ডে এখন মোটামুটি কত মেম্বার? হ্যাঁ, আমাদের একটা ট্রাস্টি বোর্ড, একটা পরিচালন সমিতি আছে। প্রতি 2 বছর অন্তর, 3 বছর অন্তর এটা পরিবর্তন করা হয় মঠের নিয়ম অনুযায়ী। এখন এই আশ্রমটা হচ্ছে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত একটি আশ্রম। যেমন হুগলি জেলা এখন হুগলি 2 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত আমাদের এই আশ্রম। তো এই আমাদের আশ্রমে এখন বর্তমানে পরিচালন সমিতিতে 19 জন আমাদের আছেন। 19 জন 19 জন আমাদের পরিচালন সমিতিতে আছেন। মেম্বার আছে প্রায় 140 জন, কিন্তু আশ্রমের মানে পরিচালন সমিতির বডিতে 19 জন আছেন। আপনাদের এখানে কি প্রতিনিয়ত ভোগ হয়? না, আমাদের এখানে ঠাকুরের ফল ভোগ, সন্ধ্যাবেলা মিষ্টি ভোগ দিয়ে ঠাকুরকে প্রতিদিন ফল ভোগ মিষ্টি ভোগ দিয়ে প্রসাদ দেওয়া হয়। কিন্তু বিশেষ অনুষ্ঠানে ঠাকুরের অন্নভোগ দেওয়া হয়, যেমন ঠাকুমা স্বামীর জন্মতিথি বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়। আর কোনো মানুষ বা ভক্ত যদি তারা আসতে ইচ্ছা প্রকাশ করেন, সেটা আমি একটা অন্য কাজে যুক্ত থাকি,
তো সেটা 10-12 দিন আগে আমাকে জানালে আমি সেটা সময় করে তাকে বললে তিনি সেই সময় আসলে পারলে তখন তো আমরা ভোগের ব্যবস্থা করি, কিন্তু রোজের ডেলি ঠাকুরকে আমরা অন্নভোগ দিতে পারি না। ফল মিষ্টি ভোগ প্রতিদিন দেওয়া হয়। আপনারা যে বলছেন বিশেষ অনুষ্ঠানের জন্য যে প্রসাদ মানে অন্ন প্রসাদ সবাইকে দেওয়া হয়, তার জন্য কি কোনো বিশেষ মূল্য ধার্য করা? কোনো মূল্য ধার্য করা নেই, মঠ মিশনে এরকম কোনো আমাদের নিয়মও নেই, বিশেষ মূল্য ধার্য করা নেই। ভক্তরা নিজের স্বইচ্ছায় তার নিজের প্রেরণায় তিনি যতখানি ইচ্ছা দিতে পারেন দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের নিজেদের এতে ইচ্ছা করে আমরা নিজেরা তৈরি করি ভোগ। আর এই মঠের বিভিন্ন কার্যকলাপে যে চতুর্দিকে গাছ লাগানো দেখছি বা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মঠটা হয়ে রয়েছে, এটা কি মানে ডোনেশনের উপর? এটা সম্পূর্ণ ডোনেশন, মানুষের ডোনেশনের উপর আশ্রমটি চলে। কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু চাকরি কর্মরত বা ব্যবসার যুক্ত সবাই। আমাদের আশ্রমে ধরুন প্রতি মাসে প্রায় 25-26 হাজার টাকা মিনিমাম খরচা হয়। তার কারণ হচ্ছে এর 9,000 টাকা কেয়ারটেকার, যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কেয়ারটেকার 9,000 টাকা মাইনে দিতে হয়। 3 জন দিদিমণি আছেন, তারা বাচ্চাদের পড়ায়, প্রতিদিন এই বাচ্চাদের ফ্রি কোচিং দেয়, তাদেরকে 1,000 টাকা করে আমরা এমনি সাম্মানিক হিসেবে সামান দিই। তারপর ইলেকট্রিক বিল আছে, প্রতিদিন ফল মিষ্টি। ডাক্তারবাবুরা কিছু নেন না, ডাক্তারবাবুরা ফ্রিলি করেন, ওষুধগুলো আমরা কেনাকানির ব্যবস্থা করি। এই সব মিলিয়ে আমাদের একটা আশ্রমে 25-30 হাজার টাকা খরচা প্রতি মাসে হয়। এইভাবে পুরোটাই ডোনেশনের মানুষের ডোনেশনের উপর চলে। মানুষ ঠাকুরমা স্বামীজির আজকে আমাদের সমাজে আজকে ভক্ত সংখ্যাও প্রচুর বাড়ছে আস্তে আস্তে। তারা ঠাকুরমা স্বামীজির যেখানেই কাজ হয়, সেবা কাজ হয়, মানুষ কৃপণ হাতে সহযোগিতা করেন, সেই অর্থতেই আমাদের আশ্রম চলে। এই আশ্রমে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটাই আমরা প্রদীপ মহাশয়ের কাছ থেকে জেনে নেব। এই হাওড়া থেকে কিভাবে আসতে হবে? হাওড়া থেকে এলে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট যে কোনো লোকাল ট্রেনের একদম পেছনে উঠলে সবচেয়ে ভালো হয়, তাতে আশ্রমে আসতে সুবিধা হবে। স্টেশনের পেছনে নেবে, সামনে অটো থাকবে, টোটো থাকবে, 10 টাকা 12 টাকা ভাড়া। 5-7 মিনিট এলেই আমাদের আশ্রমে হরিপাল চক চণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম, বামনা মহাশ্মশানের পাশে এই আশ্রমে চলে আসা যাবে। এটা একটা আসার রাস্তা। হাওড়া দিয়ে এলে, তারকেশ্বর থেকে এলে তো যে কোনো হরিপাল স্টেশনে নামতে হবে। তারকেশ্বরের দিক থেকে এলে ট্রেনের সামনে উঠতে বলবো, কিন্তু হাওড়া দিকে আসতে হলে ট্রেনের পেছন দিকে উঠলে তার সুবিধা হয়। সামনে টোটো পাবে, তাহলে আমাদের আশ্রমে আসতে সুবিধা হবে। আশ্রমের নাম করে বললে যে কোনো টোটো অটো নিয়ে চলে আসবে। আর রাজবোলার জাঙ্গিপাড়া এলে এরা যে হরিপাল 9 10 নম্বর বাস যেসব আসে বা ট্রেকার যেসব আসে, হরিপাল স্টেশনে চলে এসে বা মশাই মোড়ে হরিপাল এখানে মশাই মোড়ে একটা জায়গা স্টপেজ আছে, মশাই মোড়ে নেবে, ডান দিকে 5 মিনিট এলেই আমাদের আশ্রমে চলে আসা যাবে। এবার জেনে নেবো আমরা আশ্রমের মানে প্রারম্ভকালের সময়সূচি, মানে আশ্রমটা কটার সময় খোলা হয়? হ্যাঁ, আশ্রম সকাল 6টায় খোলা হয়, বেলা 12টা অবধি আশ্রম খোলা থাকে, তারপর মন্দির খোলা থাকে। তারপর 12 থেকে 3:30, শীতকালে হলে 3:30 সময় বিকেলবেলা মন্দির খুলে দেওয়া হয়, আর গরমকাল হলে সেটা 4টের সময় খোলা হয়। আর সেই রকমভাবে আমাদের চলে রাত্রি 8টা অবধি মন্দির দর্শনের, ঠাকুর দর্শনের সুযোগ থাকে। আর প্রতিনিয়ত কি এই ঠাকুরের কাছে নাম গান হয়? মানে প্রতিদিন খণ্ডনববন্দন, ওং লিং ঋতং মায়ের স্তব, প্রকৃতিং পরমা ভয়ং, এইসব স্তোত্র প্রতিদিন পাঠ হয়। সেগুলো আমরা সন্ধ্যাবেলা এলে দেখতে পাই। প্রতিদিন সন্ধ্যাবেলায় হয়, পাঠ হয়, গান হয়। আমরা নিজেরা ভক্তরা বসে আমরা 1 ঘন্টা ধরে আমাদের এইসব সমস্ত চলে। এই মঠে কি কথামৃত পাঠ হয়? হ্যাঁ, কথামৃত পাঠ হয়। ওই আমাদের সন্ধ্যা আরতির পরে প্রতিদিনই কথামৃত পাঠ হয় না, কোনোদিন হয়তো মায়ের কথা পাঠ হলো, কোনোদিন কথামৃত পাঠ হলো, কোনোদিন স্বামীজির কথা পাঠ হলো, কোনোদিন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ হলো। যে কোনো মানে এই সারদা মা বা রামকৃষ্ণ মিশন, ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত, রামকৃষ্ণ মিশনের সম্পর্কিত যে কোনো গ্রন্থ, উদ্বোধন পত্রিকা, মানে সেই সব পড়াগুলো আমাদের হয়, যাতে মানুষের মধ্যে এই ধ্যান ধারণাগুলো ছড়িয়ে পড়ে এবং তারা বুঝতে পারে আসলে ভাবটা কি। হ্যাঁ, এরপরে অনুষ্ঠান হবে, আমি বলে রাখি, এরপরে শিবরাত্রির দিন তো অনুষ্ঠান হবে সারা রাত্রি ব্যাপী। এরপরে একটা বড় অনুষ্ঠান হবে আমাদের এখানে। 1 মার্চ ঠাকুরের জন্মতিথি পড়েছে, 8ই মার্চ কিন্তু আমাদের বেলুড় মঠের সাধু মহারাজরাও আসবেন। সেখানে আমাদের বাৎসরিক উৎসব হবে এবং ঠাকুরের জন্মতিথিকে আমাদের এরকম বড় অনুষ্ঠান হবে। তাহলে আপনারা নোট করে নেবেন। যদি কেউ আসতে চান এই চণ্ডীনগরের এই আশ্রমে, আপনারা অবশ্যই চলে আসতে পারেন। একদম, সবার সাদর আমন্ত্রণ জানাচ্ছেন এই মহাশয়। প্রত্যেকে আমরা 8ই মার্চ আসুন আমাদের বাৎসরিক অনুষ্ঠানে, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। হরিপাল সংলগ্ন এই চক চণ্ডীনগরের শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের একটি বিজ্ঞাপন পত্র আপনাদেরকে এখানটা দেখাই, আপনারা একটুখানি আমার মুখ থেকে শুনে নিন। এখানে আশ্রমের পিছনেও মানে
টিনের শেড করা কটা ঘর আছে, সেই ঘরগুলো ভেঙে গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয়, শিশুদের মানে বাচ্চাদের প্রদীপ মহাশয়ের মুখে শুনেছেন যে বাচ্চাদের এখানে পড়ানো হয় 68টা বাচ্চাকে, সেই বাচ্চাদের থাকার ব্যবস্থা, এমনকি অতিথি নিবাস মানে কোনো মানুষ এলে যাতে এখানে একটা রাত থাকতে পারে সেই সমস্ত তৈরি করার জন্য 20 লাখ টাকা দরকার। কিন্তু এখন এনাদের হাতে সেই সুযোগ নেই। আমার আপনার মতো সাধারণ ভক্তরাই কিন্তু এই কার্যটাকে মানে ওনাদের কাছে সহজ করে দিতে পারে। তাই আপনারা যদি কেউ কিছু দান করতে চান, এই যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডে আপনারা যে যেরকম পারবেন, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, যে যেরকম পারবেন আপনারা দান করতে পারেন। আর ডেসক্রিপশান বক্সে এই কিউআর কোডের ছবিটা আমরা দিয়ে দেবো, আপনারা সেখানে ডেসক্রিপশান বক্স চেক করলেই পেয়ে যাবেন। এছাড়াও যদি কেউ বাবা মার স্মৃতিফলক দিতে চায় 1 ফুট বাই 1 ফুট, বা এছাড়া যদি বিশেষ কোনো ফলক লাগাতে চায় তাহলে সরাসরি এই আশ্রম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। আর প্রদীপ মহাশয়ের নাম্বার, ওনাকে পারমিশন নিয়ে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে ওনার সাথেই আপনারা যোগাযোগ করে দিতে পারবেন। আজকে 27শে ডিসেম্বর 2024 সাল, প্রায় শেষের দিকেই। এই আমরা যে এসেছি প্রসাদ খাওয়ার জন্য, আমাদের এখানেই ব্যবস্থা করা হয়েছে। আর যখন অনেক লোক হয় তখন তো আপনাদের দেখানোই হয়েছে এর আগে, ওখানে বড় প্যান্ডেল করে, রান্নারও আলাদাভাবে প্যান্ডেল করে ওখানে লোক খাওয়ানো হবে, মানে যেটা কালকে অনুষ্ঠানটা হবে। এখানে 2টি ঘর আছে, 2টি ঘরই কিন্তু মহারাজদের জন্যই ধার্য ছিল। কিন্তু এখন যেহেতু এই আমাদের মতো সাধারণ ভক্তরা যে আসে, তাদের একটু দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর রেস্ট করার জন্য এই বাঁ দিকের ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের মতো সাধারণ ভক্তদের জন্য। আর ডান দিকের ঘরটা রয়েছে টোটালি, ওটা মহারাজদের জন্য, ওটা মহারাজ ছাড়া কেউ ইউজ করতে পারেন না। আসুন ঘরগুলো ঘুরে দেখি। মহারাজরা এলে মহারাজদের এখানে বাকি রেস্ট করার জন্য রাত্রিবাস করবেন আজকে। তাদের মহারাজ এবং গিজার ফিজার সমস্ত ব্যবস্থা আছে মহারাজদের জন্য। সাধু মহারাজরা যখন আসেন তাদের যাতে সাধু মহারাজদের যাতে আমরা ঠিকভাবে করতে পারি সেইভাবে ব্যবস্থা আমরা করে রেখেছি। এই ঘরটা করা হয়েছে, 2জন মহারাজ এলে এখানে থাকতে পারবেন। গরমকালে একটা কুলার টুলার মহারাজদের রাখা যায়, এসি করা যায়নি এখনও, এখন সামর্থ্য কুলোয়নি। ঠাকুর সামর্থ্য দিলে সেগুলো ব্যবস্থা হবে। মহারাজদের এখানে দুপুরে প্রসাদ মহারাজদের এখানে বসতে দেওয়া হয়, করা হয়। ভেতরটা একটু দেখাতে পারি। সাধু মহারাজরা এলে এখানে তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে, গিজার, বাথরুম এখানে করে করা আছে, তাতে তারা সুন্দরভাবে এখানে পড়তে পারেন আর কি। হ্যাঁ, আর পাশে পুকুর আছে। হ্যাঁ, পুকুরে ঠাকুরমা স্বামীর ছবি টবি আছে এখানে ওপরে, প্রত্যেক ঘরেই ঠাকুরমা স্বামীর ছবি, ভবতারিণী কালীর ছবি আছে। হ্যাঁ, পাশে আরেকটি ঘর আছে, দুটোই সাধু নিবাস হিসেবেই তৈরি করা হয়েছিল, মহারাজদের দিয়ে উদ্বোধন হয়েছে। এইটি উদ্বোধন করেছেন আমাদের বেলুড় মঠের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী তত্ত্ববিধানানন্দজি মহারাজ। তিনি 8ই জানুয়ারি 2020 সালে এই সাধু নিবাস উদ্বোধন করে দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে আমাদের যেহেতু উপযুক্ত গেস্ট হাউস নেই, অতিথিরা আসে থাকতে পারেন না, সেজন্য মহারাজদের নির্দেশই যে সাধুদের জন্য একটি ঘর, তোমরা সবসময় তো মহারাজরা আসছেন না, তো একটি ঘর ভক্তরা এলে তাদেরকে, আরেকটি ঘর পাশে আছে, এই ঘরটিতে ভক্তদের আপাতত 2টি বিছানা রাখা আছে, এটাতেও অ্যাটাচ কমোড বাথপাত আছে। এখানে এলে তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়, 2জন 4জন এলে তাদেরকে রেস্ট করতে দেওয়া, থাকতে এখানটা দেওয়া হয়, এই ঘরে থাকতে দেওয়া হয়। আর এখানেও ব্যবস্থা আছে, এখানে কমোড অ্যাটাচ বাথটাত আছে, এইসব সমস্ত কিছু আছে আর কি। হ্যাঁ, এই অ্যাটাচ আছে, ভক্তরা এসে তখন এইসব জায়গা ব্যবহার করে আর কি। এখানে বেসিন টেসিন সবই আছে। আপাতত সেটার সঙ্গে অ্যাটাচ বাথপাত করা আছে। পরবর্তীকালে গেস্ট হাউস হয়ে গেলে তখন এগুলো আবার সাধু নিবাস হিসেবেই গণ্য হবে। এখন নেই বলে উপায় নেই, কোনো ভক্ত এসে গেলে দুপুরবেলা এসে তাকে একটু যাতে একটু তিনি রেস্ট পান। হ্যাঁ, আসবেন তারা এলে, তারা আগে থেকে জানিয়ে এলে একদিন হয়তো রেস্ট করবেন বা রাত্রিবাস করবেন, তখন এই ঘরে ইউজ করতে তাকে দেওয়া হয়। মহারাজদের নির্দেশই করা হয়েছে, এখন আপাতত নেই বলেই করা হয়েছে। আর মহারাজ এলে পাশের ঘরে তাকে রাখা হয়। না, ওটা ছাড়া হয় না, ওটা স্পেশালি বুক করে রাখা থাকে, ওটা এমনি দিনে এলেও ছাড়া হয় না। এইভাবে চলে আর কি।
হ্যাঁ, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অচি পরিষদের 10 দফার নির্দেশাবলী। এই নির্দেশাবলী অনুযায়ী কিন্তু আমাদের এই প্রাইভেট আশ্রমগুলো, ভাবপ্রচার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলো এই নির্দেশ অনুযায়ী আশ্রমগুলোকে চালাতে হয়। এই যে আমার ঠিক সামনেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই অফিস ঘর। চলুন অফিস ঘরটায় যাওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনারা কি এখানকার কি মানে কি পদে আছে বলুন একটু? ইনি হচ্ছে এখানকার ট্রেজারার, আচ্ছা, আপনার নাম বলুন, একটু নাম বলুন। মনীন্দ্রনাথ গুপ্ত। আচ্ছা। আর ইনি হচ্ছেন সহ কোষাধ্যক্ষ। আপনার নাম বলুন। প্রদ্যোৎ কুমার ফরিকাল। আচ্ছা। আর ইনি হচ্ছেন আমাদের আশ্রমের ট্রাস্টি বডির একজন। আপনার নামটা বলুন। মধুসূদন শীল। আচ্ছা, এখানে দেখুন নাম দেওয়া আছে, সমস্ত ব্যক্তিদের নাম দেওয়া আছে, কতজন সদস্যবৃন্দেরও নাম আছে। সহ কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, সম্পাদক, সহসম্পাদক, সহসভাপতি, সভাপতি, সবার নামই দেওয়া রয়েছে। বলছি এখানে কি কোনো যুবক স্থান পাবে, মানে ইয়ে করতে, মানে কোনো কমিটিতে? হ্যাঁ, এখন আমাদের কমিটিতে যেটা আমাদের ভাবপ্রচার হুগলি 2 ভাবপ্রচার, যেটা আমরা আটপুরের আন্ডারে আছি, এখানে আমাদের একটাই ওখান থেকে নির্দেশ আসছে, আটপুর থেকে নির্দেশ আসছে যে আমাদের যুবদের কমিটিতে স্থান দিতে হবে এবং যত পারি আমরা যুবক যুবতীদের নিয়ে আশ্রমটা চালাতে পারি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পেছনে 29টা আশ্রম আছে। এই আশ্রমের মধ্যে আমাদের আশ্রম অন্যতম। এই আশ্রমের আমাদের প্রত্যেক দিন বলতে প্রতি মাসে বা 3 মাস অন্তর অন্তর একটা মিটিং হয় এবং আমাদের হুগলি ডিস্ট্রিক্টে টোটাল আশ্রম আছে প্রায় 95। একটা হচ্ছে 1, 2, 3। 1 হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে, যেটা আমাদের আছে প্রায় 30টা আশ্রম। আর আটপুর আর আশ্রমের আন্ডারে আছে 29টা আশ্রম। আর গুলাপ আশ্রম তার আন্ডারে আছে 28, হুগলি 3, গুলাপ হুগলি 3, আর আটপুর হুগলি 2, আর হুগলি 1 হচ্ছে কামারপুকুর। এইভাবে এই যে আমাদের আশ্রমের যে ভাবপ্রচার কেন্দ্রগুলো আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কেন্দ্রগুলো আছে, এই যে আমরা নিজেদের মধ্যে কোঅপারেশন করে চলি, এতেই আমাদের প্রচার আর হুগলি ডিস্ট্রিক্টে বিশেষভাবে হয়, ছড়িয়ে পড়ে। আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলছি এখানে তো বললেন প্রায় 68টা মতো ছাত্রছাত্রী পড়ানোর ব্যবস্থা আছে, এখানে কি সরস্বতী পুজো হয়? আচ্ছা, সরস্বতী পুজো হয়, তাই তো? আচ্ছা, স্পোর্টস হয়। সরস্বতী পুজোর দিন বাচ্চাদের খিচুড়ি পায়েস প্রসাদ খাওয়া হয়। আশ্রমের ভক্তরা মিলে প্রায় 200-250 মানুষের বাচ্চাদের নিয়ে প্রসাদের ব্যবস্থা করা হয়। বিকেলবেলা বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থা করা হয়, মানে প্রতিযোগিতামূলক খেলাধুলো, যে স্পোর্টস, রান, লং জাম্প, তারপর বিভিন্ন রকম করা হয়। বাচ্চারা মা সরস্বতী পুজোও হয়, সেই সঙ্গে দুপুরে প্রসাদ খায় এবং একটা খেলাধুলো স্পোর্টসের আছে, এবং তাদের বিকেলবেলা তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয় যাতে তারা উৎসাহ পায়। তারা এইভাবে আমরা করি, সরস্বতী পুজো পালন করি। সরস্বতী পুজোর দিন যে প্রসাদ পাওয়া হয় বলছেন, সেটা বাচ্চা আর বাচ্চাদের বাড়ির লোকের জন্য, না গোটা মানে ভক্তবৃন্দরাই আসতে পারে? এটা বাচ্চাদের বাড়ির জন্য লোকেরা আসবে, আমাদের আশ্রমের সব ভক্তরাই আসতে পারবে, সবাই আসার মোটামুটি করে যেটা আমরা 300-400 লোকের আমাদের প্রসাদের আয়োজন থাকে। হ্যাঁ। আচ্ছা, এই মঠের প্রচারটা বা এই আশ্রমের প্রচারটা আপনারা কিভাবে করেন? প্রচারটা আমরা মেনলি আমাদের হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, প্রায় 150 জন 160 জন মতো আমাদের সাবস্ক্রাইবার আছে। আমাদের নিজেদের হরিপাল চকচন্দ্রের শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের যা কিছু অনুষ্ঠান, যা কিছু প্রোগ্রাম আমরা হোয়াটসঅ্যাপে জানাই। এছাড়া আমাদের মুখে মুখে তো প্রচার হয়ই, তারপর আমাদের নিজের বন্ধুবান্ধব। আমরা কিন্তু খুব মাইক নিয়ে বাইরে প্রচার কোথাও করি না, সবই ইনডোর প্রচার এবং করি, এবং সেটা মানে চেষ্টাও করি অনুষ্ঠানগুলো যে ঠাকুরমা স্বামীজির ভাবাপন্ন বা অন্তত আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষগুলো যারা আশ্রমে আসে, মানে শুধু খিচুড়ি খাওয়ানো বা একটা হই হই রই রই এরকম ব্যাপার নয়, মঠ মিশনের কালচার অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী আশ্রমে অনুষ্ঠানগুলো করার চিন্তা ভাবনা আমরা করি এবং সেভাবেই করি। যেন
আশ্রমের যে নীরবতা আজ আশ্রমের যে সিস্টেম যে মঠ মিশনের যেমন সিস্টেম সংস্কৃতি সেই অনুযায়ী আশ্রমগুলো চালাবার চেষ্টা করা হয়। এখানে যে এই উদ্বোধন পত্রিকাগুলো কিছু দেখতে পাচ্ছেন, তা এদের ৭৭ জন উদ্বোধনের গ্রাহক আছে আমাদের আশ্রম থেকে, তারা উদ্বোধন পত্রিকা নেয়। তো সেই উদ্বোধন পত্রিকা আমরা এখান থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করি। আমরা কলকাতা থেকে আসে আটপুর মঠের মাধ্যমে আমাদের ৭৭টা উদ্বোধন পত্রিকা আসে, এবং গ্রামের মানুষরা উদ্বোধন পত্রিকা যারা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত তারা এইসব বই পড়েন। এই উদ্বোধন পত্রিকা আমরা এখান থেকে কিন্তু মেম্বারশিপও করি, তারা উদ্বোধন পত্রিকা এখান থেকে নেয়। ঠাকুরমা স্বামীজি এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের বই প্লাস বেদান্তের বই আমাদের আশ্রমে স্টক আছে। আমাদের পার্মানেন্টলি এখনও বুক স্টল করতে পারিনি, যার জন্যই আবেদন আমরা করেছি যে অফিস বুক স্টল, সাধুনিবাস, এই যাত্রী নিবাস এসব করার জন্য আমরা একটা আবেদন আমরা আগেই জানিয়েছি। তো এগুলো হলে পার্মানেন্টলি আমাদের বইয়ের স্টল আমরা করব। তো এখন আমাদের আলমারিতে সমস্ত বই টই রাখা আছে, প্রায় ৩০-৪০টার বই আছে। এই প্রতি উৎসবে অনুষ্ঠানের সময় আমরা স্টল করে আমরা বই বিক্রি করি, সেখানে আমাদের ভালো সাড়া পাই, অনেক বই বিক্রি হয়। মানুষজন ঠাকুরমা স্বামীজির বই পড়তে আগ্রহী যারা, তারা অনেক বই কেনেন। আর এখানে যে বাচ্চারা পড়ে সেখানে কোথায় পড়ানো হয়? এখানে বাচ্চাদের এইটাই সমস্যা, যেটার জন্যই মানুষকে আসল আবেদনটা ওইটাই, ওই জায়গায় আমাদের, যে আমাদের বাচ্চাদের পার্মানেন্টলি তাদের বসার মাথার ওপর ছাদ নেই। সেটা ঠাকুরের মন্দিরের দুয়ারেই তারা পড়াশোনা করে, তারা খুব কষ্ট পায়। জল বৃষ্টির দিন তারা বসতে পারে না, ছোটাছুটি করে। তো এই পেছনের ঘরগুলো আমাদের অশক্ত টিনের চালের ঘরগুলো, এই ঘরগুলোকে আমরা ভেঙে নতুন করে বাড়ি করার চেষ্টা করছি, যেখানে বাচ্চারা অন্তত নিশ্চিন্তভাবে বসে পড়াশোনা করতে পারে। ভক্তবৃন্দ, জনসাধারণের কাছে একটা আবেদন, আমরা আবেদন জানিয়েছি, সাধ্যমতো যদি সহযোগিতা করেন, অন্যান্য আশ্রমের মতো, ভালো ভালো আশ্রমের মতো এই আশ্রমও আগামী দিনে জনকল্যাণে কাজে বৃত হবে। আপনাদের সহযোগিতায় এই আবেদন করি। এক কথায় বলা যায় এই আশ্রমটা ছোটোর ওপর বেশ কালচারাল, মানে বিভিন্ন রকম, আমরা শুনতেই পেয়েছেন প্রদীপ মহাশয়ের মুখে, বিভিন্ন রকম বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেরকম স্পোর্টসের ব্যবস্থা করানো, শিক্ষক দিবস পালন করানো, মানে খুবই কালচারাল। আমার তো এসে ভীষণ ভালো লাগছে। আপনারা যদি আসতে চান এই আশ্রমে, প্রদীপ মহাশয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আগেও বলেছি এখনও বলছি, আপনি তার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। নমস্কার।